মধ্যবিত্তরা নিম্নবিত্ততে চলে গেছে, 30 লক্ষ লোক নতুন গরিব হয়েছে। হ্যাঁ, এবং কোনো ব্যক্তি গরিবরা যারা, তারা রিক্সা ভাড়া, এখন রিক্সা ভাড়ার ইয়ে বেড়ে গেছে, ঘুষ 1.5 গুণ বেড়ে গেছে, সব জায়গায় ঘুষ এখন বেশি লাগে, ভয় দেখায় যে এখন ঘুষ খাওয়া মুশকিল। হ্যাঁ, এবং সব জায়গায় একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, কখন মব আক্রান্ত করবে। চাঁদাবাজি এখন বাসার চাঁদাবাজি না, কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় ডোনেশন, কেউ নিলে হয় হাদিয়া, কেউ নিলে হয় অনুদান, কেউ বাদ নাই। অনেকে ওর ঘাড়ে দোষ চাপায়। হ্যাঁ, আগে একচেটিয়া বিএনপির ঘাড়ে, এখন তো সব জায়গায় তো এরকম হাদিয়া হচ্ছে, তো হাদিয়া নিচ্ছে তো। এবং প্রতিষ্ঠানগুলোতে ফিক্সড করে দিচ্ছে এত করে চাঁদা দিতে হবে। ব্যক্তিকে, চাকরিজীবীরা চাঁদা দেয় এখন, আপনারা বিশ্বাস করবেন না। চাকরিজীবী, আমি দেশে গেছি, আমার কাছে আসছে, সে বলছে যে আমি এই কথা বললে তো তোমার চাকরি চলে যাবে। হ্যাঁ, সে বাসায় একটা চাকরিজীবী 2000 টাকা করে চাঁদা দিতে হয় তাকে। সে বললো একটা মেয়ে 2000 টাকা চাকরি দিতে হয়, সে ব্যাংকের একজন অফিসার। বলেন আপনি, এগুলো 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 ছিল আগে। হ্যাঁ, করাপশন ছিল, এটা ঠিক, সবই ছিল, কিন্তু টলারেবল লিমিটে থাকা উচিত। এই জন্য এখন যে জায়গায় আসছে, ডক্টর ইউনূস সরকার দেশটা চালাতে পারে নাই, প্রত্যেকটা সেক্টর তছনছ হয়ে গেছে। এই যে সরকার নির্বাচনে আসবে, তাকেও এই দেশ ঠিক মোকাবেলা করতে পারে, বহুত কষ্ট করতে হবে, বহুত কষ্ট করতে হবে। আমি বলছি যে এই নির্বাচনটা যদি কমপক্ষে যাই হোক মানসিক প্রিপারেশন ফেব্রুয়ারির ভিতরে যদি না দেয়, এই দেশটা কিন্তু ফেল স্টেট হয়ে যাবে। যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা যে জায়গায় গেছে, একদম ফেল স্টেট হবে। মানুষজন গরিব হয়ে যাবে, মানুষজন হাহাকারে পড়ে যাবে। কেউ ধরেন আমার মতো, আমার ধারণা যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভায়োলেন্স, এগুলো অনেক অনেক খারাপ হবে, অনেক সন্ত্রাস বেড়ে গেছে, এটা আরো বাড়বে বলে। আগে তো আগের আমলে ছিল শীতল চোর, চুরি, চিন্তা, এরকম ছিল টুকটাক, এখন তো সাংঘাতিক ভাবে হয়ে গেছে। আবার এখন কি দেখেন না, এই যে রিমান্ডে আছে, গুলশানে যা এক নারী এমপি সংস্কার কি কোটা, সে বাসায় গেছে, যা দাবি করছে টাকা দাও, এইভাবে চলছে। তার বাবা রিকশা চালায়, বাড়িতে এখন ঘর উঠাইতেছে বিল্ডিং। এখন তো আর চুরি করা লাগে না, এখন তো ছিনতাই করা লাগে না। এখন সমন্বয়কারী করে খবর নিবে কার কাছে টাকা আছে, সমন্বয়কারী পরিচয় দিয়ে 10-20 জন লোক চলে গেল। আবার আরেকটা মজার দিক দেখছেন নাকি, যে ধরা পড়বে তার বলবে উনি সমন্বয়কারী ছিলেন না, উনি আমাদের কেউ না, সে আর একটা না, ধরার সাথে সাথে এটা ঠিক। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, এই যত এইভাবে মব সন্ত্রাস করে টাকা পয়সা সব অভিযোগ আসে। ইন্টারেস্টিং হলো, মানে এখানে আমার মনে হয় এই বিষয়টা মতামত, এই যে তারা অস্বীকার করছে বা বলছে যে এরা আমাদের কেউ না, এরা তো আসলে জানেও না যে আসলে কে কোন জেলায়, কোন উপজেলায় কে সমন্বয়ক ছিল। আসলে এদের তো কোনো অর্গানাইজড ইয়ে ছিল না, এটা ছিল অপরিকল্পিত, স্বতঃস্ফূর্ত। ওই অমুকটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, ওই অঞ্চলের, কিন্তু এখানে কেউ কাউকে দায়িত্ব দেয়নি, এটা গুছাবে স্বতঃস্ফূর্ত ভাবে। এটা তো একটা ফরমাল কোন সংগঠনের স্ট্রাকচার, তারা নিজেরাও সেটা প্রথমে বলেছিল। এখন তো তাদের এটা এখন পর্যন্ত আপনি বলেন 1 বছর বললেও কতগুলো বিষয়। দেখেন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস শোনেন, কথা বলেন না, তিনি কোনো রাজনীতি, ভালো বিষয়, বৈঠক হয়, প্রশ্ন করলে তিনি মৃদু হাসেন। আমাদের দেশে বলেন কোন সরকার প্রধান রাজনৈতিক দলের নেতাদের উত্তর দিবে না, উনি দেন না। হ্যাঁ, তো উনি কি করবেন উনিই জানেন। এবং আমি এই জন্য বলি যে ডিক্টেটরদের চেনা যায়, হাসিনাকে চিনতাম, কথা বলতো, ওনাকে তো চিনতেও পারতেছি না। উনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের দায়িত্ব নিয়েছেন, কিন্তু ওনাকে পরিষ্কারভাবে কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না। এখন আমি যেটা বলেছিলাম যে ধরেন এখন যে ইস্যুগুলি এজেন্ডায় ছিল না, ইস্যুগুলি নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং ডেডলক তৈরি হয়েছে। মৌলিক সংস্কার ঐক্যমত্য কমিশন 20টা নির্ধারণ করেছে, তার ভিতরে 13টাকে ঐক্যমত হয়ে গেছে। আমরা যদি যুক্তির কথা বলেন যে 7টায় তো একমত নাও হতে পারে, দল আলাদা, নীতি আদর্শ আলাদা, সবগুলো যদি একই করে ফেলেন তাহলে তো দলটা একটাই হয়ে যায়, সেটা তো হবে না। আপনি সামনে নির্বাচন দেন, নির্বাচনে তারা ম্যানিফেস্টো এজেন্ডা নিয়ে থাকবে, তারা যদি জনগণ ইচ্ছে করে ভোট দেয় করবে,
সমস্যা নেই, জনগণ যেটা চায় সেটা হবে। কিন্তু নির্বাচনের দিকে আগাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে না। আপনি প্রথমে যেমন বললেন টানেলে, কারণ পিয়ার সিস্টেমে নির্বাচন একেবারে তারা গ্যারান্টি চায়, এবং জুলাই সনদে বলে হয়েছে যে তারা সংস্কার বিচার না হওয়া পর্যন্ত তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তো এখন আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগের যখন কার্যক্রম স্থগিত হলো, তার 1 ঘন্টা সময় দিয়েছিল আলটিমেটাম, 1:44 ব্রেক করে ঠিকই নিষিদ্ধ হয়ে গেল নির্বাহী আদেশে। অথচ সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেছিল এই সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রোগ্রাম, এটা পিপলের কাজ, জনসাধারণ সিদ্ধান্ত বলেছিল, কিন্তু করে দিছে। ঠিক জুলাই সনদ নিয়ে যখন বলবে যে আমি নাই, কারণ ওটা তো ওনার দল, আর উনি তারাই ছাত্রই নিয়োগ দিছে, অর্থাৎ এনসিপি নিয়োগ দিছে ওনার ভাষায়। ওখানে তার মাস্টার মাইন্ডও আছে, সবই আছে। সুতরাং ওনারা যদি স্বাক্ষর না করেন, উনি ইলেকশনের পরিস্থিতি মনে করবেন না, ওনার বিবেচনা। আর সংস্কার বিচার বলেন, আপনার সংস্কার বিচার উনি তো করবে, কে করবে? রাজনৈতিক দল করে দিবে, আমি করে দেব? উনি এ পর্যন্ত 3টে মামলার মাত্র চার্জশিট দিতে পারছেন 1 বছরে। উনি যদি বিচার করতে চান 100 বছর সময় লাগবে। তো 100 বছর অপেক্ষা করবে মানুষ? বলেন আপনি। তিনি সংস্কারের তো এজেন্ডার বাইরে আলোচনা উঠছে কেন? উনি বলতে পারে না যে তোমরা আমাকে নিয়োগ দিছো বলে তাই বলে আমাদের কথা কিচ্ছু মানবে না? তা তো হবে না। আমি সরকার প্রধান, আমাদের নিয়োগ দিছো, এজেন্ডার বাইরে। আগে এজেন্ডা যখন স্থির হয়েছিল তখন বলতে পারে নাই। আপনার সংস্কারটা বেসিক্যালি চেয়েছিল বিএনপি, তারপরে 31 দফা হলো, সেটা কিন্তু তাদের সাথে যত দল ছিল তাদের সাথে আলোচনা করে এটা 31 দফা হলো। 31 দফা দিছে। যদি সংস্কার করতে চাইতো এইটাকে ভিত্তি ধরে কিন্তু আগাতো। ওর বাইরে কোনো সংস্কারের আলোচনা কিন্তু আসে নাই, তেমন আসেই নেই। মৌলিক সংস্কার যেগুলি, সেগুলো তো সমাধান হয়ে গেছে। এখন নির্বাচনের ডেট দিবে, দেয় না কেন? এখন আপনি ধরেন, যদি ধরেন ফেব্রুয়ারি হলো একটা, বা জুন, তার মানেও তো প্রায় 1 বছর দেরি। এই 1 বছর দেরিতে এই 26 সালে তো দুর্ভিক্ষ হবে। আমি আগেও বলেছি এখানে, আমি অর্থনীতিবিদ না, কিন্তু আমি বলছি, কারণ আমাদের জিডিপি গ্রোথ বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে 3.3%। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জিডিপি সবচেয়ে লোয়েস্ট গ্রোথ ছিল 1919 সালে আর 20 সালে, 2019-2020 সালে। এটা হলো অর্থ বছরে, সেটাও ছিল 3.75%। এইটা হবে এখন সর্বকালের কোভিড ছিল। তো সব চাইতে কম হতে যাচ্ছে, এবং 3.3% মানে দুর্ভিক্ষ নিশ্চিত। IMF এর 3% নেমে গেলেই একবারে দুর্ভিক্ষ একদম নিশ্চিত। হ্যাঁ, আপনি দেখেন IMF এর সব শর্ত মেনে দিছে, বাজার কিন্তু হু হু করে বাড়া শুরু করে দিছে। হ্যাঁ, আপনার নো ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলো বাংলাদেশের সবচেয়ে আমেরিকান ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট। তার সাথে কি ওই কর নিয়ে সবাই সমাধান করে বেরিয়ে যাচ্ছে, আমাদের এখানে কর নিয়ে করতে গিয়ে গোপন চুক্তি বলছে। বলেন তো দেখি, একটা অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করে কি করে? ওটার ভিতরে কি আছে? এবং এটা আবার কেউ কেউ ব্যাখ্যা করছেন যে সবার সঙ্গে হয়েছে, আসলে সবার সঙ্গে হয়নি, মাত্র শুধুমাত্র বাংলাদেশ, গোপন চুক্তি, থাইল্যান্ড আর মালয়েশিয়া বাড়াইছে, ট্রেড গ্যাপ বাড়াইছে। নন ডিসক্লোজার। অনেক জায়গায় যেমন আমাদের দেশে 25টে বিমান কিনছে, হ্যাঁ, গম 7.5 লাখ টন গম আনছে, আরো কিছু কিছু আইটেম বাড়াইছে যারা ইম্পোর্ট করবে। আপনি ওখানে থাকেন, গোপন চুক্তি করলেন কেন? এখন গোপন চুক্তি নিয়ে নানান রকম জনশ্রুতি আছে, যে গোপন চুক্তি করলেন তার মানে কি করিডোর দিবেন, গোপন চুক্তি দিবেন। শেখ হাসিনা বলছিল না যে আমি সেখানে কি সেটা দিবেন? কি দিবেন? আপনার গোপন চুক্তি করার রাইট কে দিল? একটা অন্তর্বর্তীকালীন সরকার, যার মানে নির্বাচিত সরকার হলেও তো জনগণের গোপন চুক্তি করে। ধন্যবাদ আপনাকে, মনির ভাইকে ধন্যবাদ। টানেলের শেষ প্রান্তে 1 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটা নির্বাচনের পথ কিন্তু দেখার কথা ছিল, অর্থাৎ রোড ম্যাপ বলেন, আলো দেখার কথা ছিল, নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। এখনো আলো দেখতে পাচ্ছি না। এখন মুসলমান হিসেবে বিশ্বাস করতে হয় আল্লাহ, এটা কবে নির্বাচন হবে আল্লাহ জানে,
আর ডক্টর মোহাম্মদ ইউনূস জানে, আর কেউ জানে না, কেউ জানে না। আজকে প্রেস সেক্রেটারি একদিনও পেছানো হবে সেক্রেটারি না। বলছে যে প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছে তার 1 ঘন্টা একদিনও দেরি হবে না। এবং তিনি বলে একথা দুটোই উল্লেখ করেছে যে তিনি প্রথমে বলেছেন জুনে নির্বাচন হবে, পরে লন্ডনে বলেছেন ফেব্রুয়ারিতে হবে। হ্যাঁ, এখন কি বুঝলেন কবে হবে? জুনে হবে না ফেব্রুয়ারিতে হবে? পরিষ্কার না। মানে উনিও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো থাকতে থাকতে সবসময় তবে যদি শিখে ফেলছে, উনিও পরিষ্কার করেন নাই। ওনাকে এই কথাটা বললে ভেজাল লাগাইতে কে বলছে? সবাই তো, মানুষ তো রেডি হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই ধারণাটা তৈরি হয়েছিল, উনি এসে ভেজাল লাগাই দিল। এখন তো এপ্রিলেও হতে পারে, 2 জায়গায় রাখছে। তারপরে আবার বলছে সংস্কারটাও ওই ওই আগের কথা, সংস্কারটা এবং বিচারটাও অগ্রগতি হতে হবে। তো সুতরাং নির্বাচন কবে হবে বলা মুশকিল। তবে আমার বক্তব্য, আমি মনিবার সূত্র ধরে বলি যে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন, সংস্কার কমিশন করেছে। এই এতগুলো সংস্কার কোনো প্রয়োজন ছিল না। উনি একটা নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার করা দরকার ছিল। না, আবার ধরেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছেন আপনি যখন কমিশন করছেন, আপনি শিক্ষা নিয়ে কোনো কমিশন নাই, ওইটাই আমি আপনি সবচেয়ে ধরেন important বিষয়টা দেশের নিয়ে। নিরাপত্তা প্রতিরক্ষা নীতি নিয়ে কোনো কমিশন আচ্ছা, নেই, আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র যেটা, নীতি হ্যাঁ, নিয়ে কোনো সবচেয়ে কমিশন নেই, গুরুত্বপূর্ণ যেগুলোতে ঐকমত্য জরুরি এবং ঐকমত্য। বিশেষ করে শিক্ষা তো একটা, এই জাতি শেষ হয়ে যাবে। না, এটা তো শিক্ষার ব্যাপারে আপনার এখানেই আপনি বলেছেন যে বিজ্ঞানের যুগে একমাত্র শিক্ষার উপরেই দেশ দাঁড়ায় থাকবে আগামী 10 বছর পরে। এই দেশের কোনো সার্টিফিকেট, কোনো লেখাপড়া কোনো কাজে আসবে না, আমি লিখেছি। হ্যাঁ, তো সুতরাং এখানে কোনো কমিশন নেই। আবার বলেন নারী সংস্কার কমিশন, এই মুহূর্তে আউলা বাজানোর জন্য কি দরকার ছিল? কি দরকার ছিল? এটা কি নির্বাচনের জন্য কোনো সম্পর্কযুক্ত ইস্যু? নির্বাচনী একটা নিরপেক্ষ নির্বাচন করতে যত কঠিন আইন করা দরকার, সংস্কার দরকার করুক, এবং 5 বছর পরে ক্ষমতা হস্তান্তর যাতে স্বাভাবিকভাবে হয়, এটার জন্য আইন করুক। এটা করে তার ইলেকশন দিয়ে যাওয়া উচিত ছিল। এখন যেটা হচ্ছে আপনি দেখেন, তারপরেও আমি বলবো একটি সংস্কার কমিশন কোনো রাজনৈতিক দল জনগণের কাছে জিজ্ঞেস করে নাই, যা মনে চাইছে একটা করে সংস্কার কমিশন করছে। এখন মেজর সংস্কার কমিশন নাই, মেজর সংস্কার নাই। আমরা মেডিকেলের চিকিৎসার কি অবস্থা, শিক্ষার কি অবস্থা, পররাষ্ট্রনীতির কি অবস্থা, সেই কোন কালে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। এটা চলে এখন এদেশে, এখন পৃথিবীতে চলে এটা। এখন ট্রাম্প তো অনেকের সাথেই বন্ধুত্ব ছিল, দিছে না? ইন্ডিয়ারে আমেরিকার সারা জীবনের মিত্র ইন্ডিয়া দিছে না, কর বসায় দিছে না, ছাড়তেছে না তো। সুতরাং আগের দিন ভুলে যেতে হবে, এটা তো আগের দিনের হবে না। তো তো মূল যে সংস্কারগুলো সেই জায়গায় এমফাসিস না দিয়ে সংস্কার কমিশন করা হয়েছে, বুঝলাম। তো এখন যেটা হচ্ছে, তারপরে কিন্তু নির্বাচন কমিশন ঐক্যমত কমিশন করছে। ঐক্যমত কমিশন যে প্রস্তাব, যে সংস্কারগুলো রাজনৈতিক দলকে স্প্রেডশিট দেওয়ার পরে তাদের কাছে উত্তর দেওয়া হয়েছে, তার একটা সামারাইজ নোট করছে। যেগুলো এজেন্ডায় নাই সেইগুলো নিয়ে এখন ভেজাল লাগছে। আনুপাতিক হারের নির্বাচন, এটা এজেন্ডায় ছিল না, এটা ভেজাল লাগছে। গণপরিষদ নির্বাচন আগে হবে না পরে হবে, আজ এজেন্ডায় ছিল না, এগুলো নিয়ে ভেজাল লাগছে। হ্যাঁ, সনদ, এটা ঠিক, জুলাই সনদ, এটা সরকারি দায়িত্ব নিয়েছিল একবার যখন আন্দোলন হয়। সরকার বলছিল যে ঠিক আছে আমরা অত দিনের ভিতরে দিব, দেয় নাই। হ্যাঁ, তারপরে এখন সনদ তৈরি করে ড্রাফট সবাইকে দিয়েছে, সব পার্টিকে দিয়েছে। ড্রাফটে অলরেডি বিএনপির থেকে মন্তব্য করা হয়েছে যে এটা আমাদের আপত্তি নেই। যেই বলছে বিএনপি আপত্তি নাই, তেই জামাত আর এনসিপি আমরা স্বাক্ষর করব না। তো এটা তো ভেজাল লাগানোর জন্য। আরে জামাতে ইসলাম 300 সিটে নমিনেশন দিয়ে ফেলছে, এখন সে আনুপাতিক নির্বাচন চায় কেন? এই যে ডাবল স্ট্যান্ডার্ড, তার যদি আনুপাতিক নির্বাচন চাওয়ারই দরকার ছিল তাহলে নমিনেশন দিল কেন সিটে বলেন? এই ডুয়েল, অর্থাৎ এটা হলো সম্পূর্ণ নির্বাচন না হওয়া অথবা পিছায় নেওয়া। পিছায় নিয়ে তো লাভ হচ্ছে না। জামাতের পপুলারিটি নিচের দিকে নামতেছে, এনসিপির পপুলারিটি নিচে, ভোটে যা কয়টা সিট পাবে। অনেক সময় ছাত্ররা কয়দিন পর পরীক্ষা পিছানো, হ্যাঁ পরীক্ষা পিছানো, মানে ওনারা এখন অটো পাস চায়। অটো পাস দেখেন, এয়ারপোর্ট, পোর্টের মতো জায়গায় একটা ছাত্র বসায় দিছে, চিন্তা করছেন আপনি? প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছে।
প্রত্যেকটা কমিশনে একটা করে ছাত্র দিছে, অর্থাৎ এই ছাত্র একদম পুরা জেনারেশন, 8টা জেনারেশন ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করে দিল। একটা ছেলেকে বলে নাই যে তোমরা পড়াশোনাও করো, সরকারও দেখো। হ্যাঁ, আবার প্রেস সেক্রেটারি বলছে মব সন্ত্রাসে বলছে এটা প্রেশার গ্রুপ, আর প্রেশার গ্রুপ লাগে, বুঝছেন। যখন বলছে তখন কিন্তু আমার মনে পড়ছে, আমরা জানি আমাদের সময় দেখছি, হ্যাঁ মনিভাই দেখছি কিনা, 68 সালে এনএসএফের দাপটে, এনএসএফ রিভলভার নিয়ে ঘুরতো, এনএসএফের দাপটে কোনো আন্দোলন করা যাচ্ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা কোনো আন্দোলন করা যাচ্ছিল না। তখন মন্টু, সেলিম এরকম ছাত্রলীগের কয়েকজন যা এই এনএসএফকে দমন করে। কি করে এটা বলছি না, দমন করে। দমন করার পরেই কিন্তু 69 আন্দোলন চাঙ্গায় দিয়ে উঠলো, তারপরে আলটিমেটলি স্বাধীনতা যুদ্ধ। সুতরাং এখন তো মিনি এনএসএফ হয়ে গেছে। এনএসএফ তো লুটতরাজ করতো না, এরা তো সব টাকা হচ্ছে, শত শত কোটি টাকার টাকা, সব টাকা বানাচ্ছে। বলেন তো, এগুলোর সরকার যদি যে সরকারি আসুক না কেন, এগুলোর আপত্তি আসলে তদন্ত করতে হবে না? এগুলো তো সব জেলে যাবে, সবগুলো জেলে যাবে। আপনি দেখেন 52 সাল থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এবং ঢাকা